বাহার ভাইয়েরও প্রেম আছে। লেখনীতে মমসা। বাহার ভাইয়ের প্রিয় ঋতু বর্ষা। বৃষ্টি দেখলেই কর্মঠ মানুষটা অলস হয়ে যান ভীষণ। নানা অজুহাতে থেকে যান বাড়িতে। চিলেকোঠার ঘরে বৃষ্টির শব্দ তার কাছে যেমন মনে হয় ঘুঙুরের মতো শ্রুতিমধুর। আরও একটি কারণ আছে, সে বোধহয় বাড়িতে থেকে যায়। কারণটি লোক জানাজানির বাহিরে। বৃষ্টি হলেই তাদের পাশের বাড়ির ছাদে একটি 18 কন্যা উড়ে ঘুরে বেড়ায়, হাসি খিলখিল করে, হাত উঠিয়ে বৃষ্টির ছোঁয়া আপ্রাণ চেষ্টা করে, আকাশের দিকে তাকিয়ে কথা বলে। কত কথা, কত আলোচনা। মনে হয় উপররা একজন তার সাথে মনোযোগ দিয়ে আলোচনা করছে, কোনো ভীষণ দরকারি আলোচনা। তারা মগ্ন হয়ে যায়। বাহার ভাই এই ছাদে চিলেকোঠায় থাকেন। তিনি দেখেন সব। এই তো এখনও দাঁড়িয়ে আছেন। ওপাশের ছাদে আজকে একটি মেয়ে নয়, 3টি মেয়ে ভিজছে। চশমাওয়ালা মেয়েটির চোখ হুট করে পড়ল বাহার ভাইয়ের দিকে। সে সওদাগর বাড়ির গুরুগম্ভীর মেয়েটি। এসেই নাক মুখ কুঁচকে ফেলল। এই বাহার ভাই না আপনি? এখানটাতে কি? বাহার ভাই দাঁড়িয়ে আছেন, হাসছেন। দাঁড়াবই বা না কেন? দাঁড়াবেন কেন? দেখছেন না আমরা এখানে ভিজছি? দেখছি তো, সেটাই দেখছি। ওহির চোখ রাঙালো। পাশের বাড়ির এই লোকটা এত অদ্ভুত কেন? হুটহাট কর্মকাণ্ড তার। কথা বললে কেমন বাঁকা বাঁকা। ওহি কথা বেশি বলে না, বিধায় লোকটার সাথে ঝগড়া সে টিকতে পারবে না 1 সেকেন্ডও। তাই সে ঝগড়ায় পটু চিত্রাকে ডাকল। এই চিত্রা, এদিকে আয় তো, দেখ না বাহার ভাই আমাদের দেখছেন। চিত্রা ভিজছিল এতক্ষণ। বাতাসের তোপে পেরিয়ে ওহির কণ্ঠ আসতেই চিত্রা তেড়ে ফুরে এলো। কোমরে 2 হাত অভিজ্ঞদের মতো রেখে শাসালি করার ভঙ্গিতে জিজ্ঞাসা করল, কি হয়েছে ছোট আপু? বাহার ভাই আমাদের দিকে তাকিয়ে আছে, দেখ। তোমাদের দিকে নয়, চিত্রার দিকে তাকিয়েছিল। তোমাদের দিকে নয়, চিত্রার দিকে তাকিয়েছিলাম কেবল। তুমি ভুল বলছো ওহি। বেশ ধীরস্থির কথাটি বলল লোকটা, যেন কত স্বাভাবিক সহজ সরল কথাটা তিনি বলেছেন। চিত্রা ভ্যাবাচাকা খেয়ে গেল বাহার ভাইয়ের সবলীল ভঙ্গিতে বলা নির্লজ্জের মতো কথাটিতে। আমতা আমতা করে বলল, আপনি কি বলছেন এসব? লজ্জা করে না? মেয়েদের দেখছেন, আবার বড় মুখ করে বলছেন। মেয়েদের নয় তো, মেয়েকে দেখছি। লজ্জা কেন করবে? চোখ আছে তাই তাকিয়েছিলাম, দেখছিলাম, অবাক হচ্ছিলাম। চিত্রা কপাল কুঁচকে ফেলল। অবাক হচ্ছিলেন কেন? একটা ফেল করা মেয়ে কীভাবে এত আনন্দ করে? নেচে কুদে বৃষ্টিতে ভিজে, তাই দেখছিলাম, আবার অবাক হচ্ছিলাম। মাথার উপর কোনো বজ্রপাত না হওয়া সত্ত্বেও চিত্রার মনে হলো চারদিকে তীব্র বজ্রপাতে ফেটে পড়ল আকাশ। তার মাথা ভন ভন করে উঠল। শেষমেশ কিনা লোকটা তার ফেলের কথা বলে ফেলল। এমন অকপটে, এত নির্দ্বিধায় লোকটা। তার আনন্দ একটুও দেখতে পেল না। কেন? চিত্রা লজ্জায় মুখ লাল হয়ে গেল। তবুও তর্ক করার আপ্রাণ চেষ্টা করল সে। ফেল করলে কি হয়েছে? আমার জীবনে কি আনন্দ থাকতে পারে না? ফেলের জায়গায় ফেল? কী সব বলছেন? ওহি আবার চোখ পিটপিট করে তাকালো চিত্রার দিকে। চিত্রা ফেল বিষয়টা যে সে অবগত নয় তা বেশ ভালো করেই বোঝা যাচ্ছে তার চোখ মুখ দেখে। চিত্রা নিজের বোনের এই চাহনিতে আরও ঘাবড়ে গেল। একবার বাহার ভাইয়ের দিকে, আরেকবার নিজের বোনের দিকে তাকালো। তার চোরা চাহনি যেন বাহার ভাইয়ের কথাটার সত্যতা বুঝিয়ে দিয়ে গেল নিমিষেই। চিত্রা, তুই ফেল করেছিস? বাড়ির কাউকে জানালি না কেন? চিত্রা আবার খপ করে ধরল আপুর হাতটা। আকুতি মিনতি করে বলল, আপা আজকে চাঁদ রাত, বলো না গো ফেলের কথাটা। আব্বু তো মেরেই ফেলবে, আম্মুর মুখ ভার করে ফেলবে। আপা গো, বলো না কিন্তু। না, এটা তো উচিত হয়নি চিত্রা। তুই তাই বলে মিথ্যা বলবি? আর এত বড় মেয়ে ফেল করিস কিভাবে? অবশ্য পড়াশোনা করিস না, কিছু করিস না, ফেল তো করবি। ওহির কথা বললেই মুখ ঘুরিয়ে চলে গেল হনহন করে। চিত্রা অসহায় চোখে ওহির দিকে তাকালো। হুট করেই তার মাথায় এবার প্রশ্ন এলো, তার ফেলের কথাটি বাহার ভাইকে কে জানালো, কিভাবে? চিত্রা তৎক্ষণাৎ প্রশ্ন ছুড়ল, এই বাহার ভাই, আমি ফেল করেছি আপনি তো জানলেন কিভাবে? কে বলল? বাহার ভাইয়ের উত্তরে হাসলেন। লোকটার মিটমিটে সেই হাসি চিত্রার গায়ে রাগ ধরালো। চিত্রার রাগ আরও বাড়ালো। সে রেগে তেড়ে যেতেই চট করে মনে পড়ল চেরির কথা।
তার ফেলের বিষয়টি চেরি ব্যতীত আর কেউ জানে না। তবে কি চেরিই জানালো? হ্যাঁ হ্যাঁ, চেরিই করেছে, কারণ বাহার ভাইয়ের সাথে চেরির বড্ড ভাব। সে চোখ ঘুরিয়ে চেরির দিকে তাকাতেই দেখলো গুটি গুটি পায়ে নেমে যাচ্ছে বাচ্চাটা। আকাশটা সেই করেছে। চিত্রা আবার সমস্ত রাগ এসে পড়ল বাহার ভাইয়ের উপর। আপনি চেরির থেকে এসব কথা আদায় করেছেন, তাই না? একজন অসৎ লোক ছোট আপা যদি এখন নিচে গিয়ে সবাইকে বলে দেয় আমাকে বকবে কত জানেন? আপনারা আপাও তো নেমে গেল মন খারাপ করে। চেয়েছি তো সে নেমে যাক, এজন্যই তো বলেছি। নেমে যাক চেয়েছেন কেন? বাহার ভাই প্রশ্নের উত্তর দিল না। এক পলকে চারদিকে তাকিয়ে হুট করেই লাফিয়ে পড়ল সেই বৃষ্টি ভেজা ছাদে। চিত্রা আটকে উঠল। কি করছেন? পড়ে যাবেন তো। বাহার ভাইয়ের হাত ঝরালো। চারদিকে বৃষ্টি তখন প্রচণ্ড। সেই বৃষ্টিতে চিত্রার দিকে এক পা এগিয়ে এলেন। আলগোছে সরিয়ে দিলেন চিত্রার চোখের সামনে চুলগুলো, বিনা অনুমতি, বিনা সংকোচে, যেন তার কত প্রজন্মের অধিকারের এই মেয়েটির উপর। পড়ে গেলে পড়ে যাব, কি হবে তাতে? মরে তো যাব না। বেশি বাহাদুরি, তাই না? পড়লে যে হাত পা ভেঙে পঙ্গু হবেন সেই খেয়াল আছে? তোমার তো আছে, তা কি আমার জন্য কম? বাড়াবাড়ি করছেন কিন্তু। একটু বাড়াবাড়ি না করলে বউ তোমাকে দেখা যায় নাকি? বড্ড শাসন করছো আজকাল। বউ হতে চাও নাকি? কথা বললেই ফিক করে হেসে দিলেন লোকটা। চিত্রা চোখ নামিয়ে ফেললেন ফট করেই। লজ্জায় তার শ্যামলা গালগুলো লালচে হয়ে উঠল। লোকটা এত লাগাম ছাড়া কথা বলে হুটহাট তার লজ্জা করে না বুঝি? আর দাঁড়ানোর সাহস হলো না তার। লোকটার বুকে মৃদু ধাক্কা দিলেই ছুটল সিঁড়ির দিকে। তার কান গরম হয়ে গিয়েছে লজ্জায়। বাহার ভাই ছাদে হাসতে থাকলেন অনবরত। তিনি বললেন, রঙ্গনা, তুমি দিচ্ছ বড় যন্ত্রণা। এরপর আপন সুরে গেয়ে উঠলেন, তোমায় যাব মন, ধরে রাখবো কতক্ষণ। মন জানে, অন্তরে জানে জ্বালা, যন্ত্রণা, ওজন। ঝড় থেমেছে বহুক্ষণ, তবে ঝড়ো হাওয়া থামবার নামই নেই। চিত্রাদের ঘরে সেই সন্ধ্যা থেকে মেহেদি দেওয়ার জোর পড়েছে। ড্রয়িং রুম জুড়ে হইচই করছে বড়দের কথোপকথন, আড্ডা, আলোচনা। চিত্রার ঘরে সব মেয়ে, বাচ্চাদের কিচিরমিচির, হাস্য ঠাট্টায় ভরে গিয়েছে এই রাত। আকাশে চাঁদ নেই, তাদের চাঁদের সেই উজ্জ্বলতা যেন নেমে এসেছে চিত্রাদের ঘরে। চিত্রা মেহেদি দেওয়া শেষ হয়েছে রাত 9টার দিকে। কোমরের ব্যথায় উঠে দাঁড়িয়েছে সে। এতক্ষণ বসে থাকা যায় নাকি? একটু হাঁটার জন্য গিয়ে দাঁড়ালো বারান্দায়। ফুরফুরে বাতাসের গায়ে শীত শীত করছে তার। না চাইতো তার চোখ গিয়ে পড়ল সামনের ঘরটায়। সেই ঘরটাতে থাকেন একাকী লোকটা। আজ চাঁদরাত, চারপাশে কত আলোয় ভরা, অথচ এক ফোঁটা আলো সেই মানুষটার ঘরে নেই। একটি রুমেই যেন বানিয়ে ফেলেছে একখণ্ড বিষণ্ণ ডুবুরে পৃথিবী। চিত্রা অবচেতন মনেই মায়া হলো ভীষণ। চারপাশে এত মানুষ, এত আনন্দ, অথচ লোকটার আনন্দ নেই। খুব খারাপ লাগে নিশ্চয় মানুষটার এই আনন্দের দিনগুলোতে। মানুষটার শক্ত বলেই কখনো প্রকাশ করে না, কিন্তু এমন একাকী মনের মতোই অসহ্য নিশ্চয়ই তার কাছে। এক ফাঁকে সে বেরিয়ে গেল ঘর থেকে। বেরোনোর সময় আলমারি থেকে পাঞ্জাবিটা নিতে ভুলল না। সবার চোখ ফাঁকি দিয়ে বের হয়েও যেন যুদ্ধ মতোই কঠিন। বাহার ভাই অন্ধকার রুমটির দরজা ভেরানো। আশ্চর্য, লোকটা দরজা আটকায়নি। এই সময় কেউ দরজা খুলে রাখে? যদি চোর আসে? লোকটা দেখে বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে। অন্ধকার রুমে হাতড়ে ভেতরে ঢুকলো সে। ডাকলো উঁচু গলায়, বাহার ভাই কোথায়? আলো জ্বালাবো? অদূরে থাকা বিছানা থেকে ভেসে এলো উত্তর, এই তো খাটে, আসো, আলো জ্বালিও না। চিত্রা পুনরায় জিজ্ঞাসা করলো, আলো জ্বালাবো না? আজকে আনন্দের দিনের রুম অন্ধকার করে রেখেছেন কেন? আনন্দের দিন তো পরিবার থাকা মানুষদের জন্য। এতিমদের জন্য আবার এসব আছে নাকি? এতিম শব্দটা চিত্রার বুকে গিয়ে ভিড়ল তীরের মতো। লোকটার মন অত্যাধিক খারাপ, নয়তো এমনভাবে বললেন কেন? চিত্রা 2 কদম এগোলো। এতিম বলেছেন কেন নিজেকে বাহার ভাই? আমি আছি না? তুমি আছো কোথায়? বউ হতে বললাম, তাও রাজি হলে না তুমি। থাকলেটা কোথায়? চিত্রা মুখ আবার লজ্জায় ভর হলো। লোকটা যে হুটহাট কি বলে। দরজা খোলা রেখেছেন কেন? চোর যদি আসে? চোর আসবে বলেই তো খোলা রেখেছিলাম। এই তো চোর এলো। আমি চোর? অন্ধকারে চোরের মতো বড় বড় করে তাকালো চিত্রা। এবার বিছানায় বসে থাকা বাহার ভাইয়ের অবয়ব বিছানা থেকে উঠলেন, এগিয়ে এলেন চিত্রার কাছে।
বাহিরের লাইটের আলো খুব সামান্যই আসছে রুমে, এবং তাতে পড়েছে হালকা করে দুজনেরই মুখটা। চোর নয়তো কি? আমার সর্বস্ব কেড়ে নিয়ে এখন সাধু সাজছ? সর্বোচ্চ কেড়ে নিয়েছি? কখন? এই যে ছোট ছোট যত্ন, হাতে পাঞ্জাবিটা কার জন্য? আমার না? হ্যাঁ, বোকা বোকা কণ্ঠে জবাব দিল চিত্রা। বাহার ভাই তার সুঠাম হাতে রাখল চিত্রার বাম গালে। ঠান্ডা হাতটা লাগতেই শিরশির করে কেঁপে উঠল চিত্রার শরীর, কেঁপে উঠল লোমকূশ। সরাতে চেষ্টা করতেই লোকটা তার বাম হাত দিয়ে চিত্রাকে আগলে নিল। চিত্রার খুব নিকটে কানের কাছে ফিসফিস করে বলল, পাঞ্জাবি এনেছো অথচ প্রেম দিচ্ছ না? যন্ত্রণা দিচ্ছ, আবার প্রলোভেও দিতে এসেছো? চাও কি তোমার প্রেমে সর্বোচ্চ ভুলে যাই, এতিম থেকে সর্বহারা হই? বাহার ভাইয়ের এত নৈকট্য বুক কাঁপছে চিত্রার। কী সব বলছেন? রঙ্গনা, রাখো লুকোচুরি, বুকে এসো, একটু বুকটা জুড়িয়ে যাও না। জ্বলছে ভীষণ, মা হারানোর বেদনায় ঈদ হয়নি বহু বছর। তুমি আমার চাঁদরাত হবে, তোমায় দেখে প্রতিটি দিন কাটিয়ে দেব উৎসবে। হবে মেয়ে, ঝুরিয়ে দিবে বুকটা? বাহারের আকুতি ভরা কণ্ঠে চিত্রার চোখ কাঁপে, বাহারের চোখগুলোও জ্বল জ্বল করছে। বাহিরে আতশবাজি তীব্র শব্দে গা কেঁপে উঠল চিত্রার। জড়িয়ে নেয় বাহার ভাইকে আষ্টে পিষ্টে, বুকে মাথা রাখে কঠিন করে সাক্ষাৎ, বিড়বিড় করে বলে, এমন করে বললে ছাড়তে পারি? মায়া হয় না বুঝি? বাহার ভাই চিত্রার মাথায় হাত বুলিয়ে দেন। বাহিরে অনবরত রঙিন আলোয় ফোটাতে থাকা আতশবাজির দিকে তাকিয়ে বললেন, রঙ্গনা, মায়া করো আমায়, ভীষণ মায়া করো। আমার জন্য মায়া করেনি কেউ কখনো। তুমি চাঁদ হয়ে এসেছো রঙ্গনা, আমি বামুন হয়ে ছোঁয়ার বাসনায় থাকবো। জোছনায় ভিজিয়ে দাও আমায় তুমি, আমি অন্তরাল আমার হয়ে তুমি অনন্ত আমার হয়ে থেকো। সমাপ্ত।